হাবাদুল্লাহর ওই যে হাবাদুল্লাহ একটা শুয়োরের মতো লাগে দেখতে, দিন দিন ডানে বামে বড় হচ্ছে। সে সেকেন্ড সেভেন সিস্টার স্বাধীন করে দিবে, তারপরে ভারতীয় কয়েকজন বলতে ভারতীয় দূতাবাস উড়িয়ে দেবে, ঘেরাও করতে হবে, এইসব শুনছিলাম। গত 15 মাস যাবত এগুলো দেখতেছি। ভারত আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত চায়না গিয়ে যেভাবে সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন, উনার মাস্টার মাইন্ড মাহফুজ আলম যেভাবে ম্যাপ করে দিয়েছিল কি ভারত এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা বৃহত্তর বাংলা হবে। আর প্রথমেই আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি দুঃখিত, সামাদ ভাই আমার সহ আলোচক কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদ যদি এটা কি বরুণদাদের সংগঠন? এটা না না ওরা বরুণদাদের ছিল কমিউনিস্ট কেন্দ্র বোধহয়, যেটা করছিলেন বরুণদারা, কমিউনিস্ট কেন্দ্র। আমি বরুণদার হাতে আমি যখন ছাত্র, আমি একটু কাহিনী বলতে চাচ্ছি। বরুণদার চলে আসলো আমাদের এলাকায়, উনার বাড়ি যদি আমাদের পাশের উপজেলা, কিন্তু উনার রাজনৈতিক বিচরণ ছিল দিরাইশাল্লাহ, আমার বাড়ি দিরাইতে। এই জায়গায় কমিউনিস্টদের বামপন্থীদের যে বিচরণ আজকে সেই জায়গায় শুনতে পাচ্ছি, সেই জামাতের শিশির মণি নাকি জিতে আসবে শুনতে পাচ্ছি। খালিক রাজাকারের ভাতিজা, তার বাপ ছোট মনির, তার বিরুদ্ধে এখনো যুদ্ধাপরাধীর মামলা রয়েছে। সেই বরুণদা, আমি যখন ছাত্রলীগ করতাম, বরুণদার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি একদিন আমাকে বললেন, একটি ঘটনা বলতে আমাকে বললেন, সুজাতা দাদা এইভাবে কথা বললেন, সুজাতা চল চুল কাটাই আস। ওনাকে একটা সেলুনে নিয়ে গেলাম, আমি বসে আছি। উনি বললেন, তোকে একটা গোপন কথা বলি। বলেন। তোকে আমার খুব ভালো লাগে, তোকে আমি কমিউনিস্ট মেম্বার করে আনবো, কিন্তু ছাত্রলীগ ছাড়তে পারবি না। সেইটা ছিল দাদার যে উদ্দেশ্য, একটি সাম্যবাদী সমাজ গড়ার জন্য বিভিন্ন জায়গায় আমাদের লোকজন থাকতে হবে। আর এরপরে যেটা দেখলাম, সেই সিস্টেম অনুসরণ করে জামাতিরা ছাত্রলীগের লঙ্গির নিচে ঢুকে পড়লো অন্য উদ্দেশ্য নিয়ে। আমি এখানে বললাম যে বরুণদাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং উনি জিততেন ৭৯-তে যদি উনার সাথে আমাদের লোকজন বেইমানি না করত, ওইখানে কমিউনিস্ট পার্টির লোকজন যদি সঞ্জিতার পক্ষে বরুণদার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, উনি জিততেন। ওই সময় আমি ছিলাম মাঠে, যুদ্ধের মাঠে, আমি নির্বাচনে ছিলাম। নুরুল ইসলাম ভাই সেই সময়, আমি আসতে আলোচনা, আমি কেন কথা দাদা এখানে সামাদ ভাইকে দেখে হঠাৎ বরুণদার কথা মনে পড়ে গেল, এই জন্য বললাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি, গত 15 বছর ভারতের অপরাধটা কি? ভারত বঙ্গবন্ধুকে আশ্রয় দিয়েছে, সেইটা কি অপরাধ? নো। বঙ্গবন্ধুকে পালিয়ে গিয়েছেন? না। উনি কি ভারতে বন্দী? না, উনি ভারতে অতিথি, বন্দী এইভাবে থাকে না। সুতরাং বন্দী চুক্তির কথা এখানে আসে না। তারপর আরো বিষয় আছে এখানে। ভারত কি উনাকে নিয়ে গিয়েছে, সেনাবাহিনীর প্রটোকল দিয়ে এসেছে, সেইটা ওরা জানতো না? সবই জানতো। মূল বিষয়টা হচ্ছে, আজকে যে ভারতের বিরুদ্ধে যা করা হচ্ছে সবই হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, ওই পাকিস্তানকে খুশি করার জন্য। আজকে পাকিস্তান, আজকে আমাদের পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে না? আগে যেভাবে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আসতো আর যেত, সেইভাবে এখন আসতেছে না, যাইতেছে না। সুতরাং এটা সবই হচ্ছে পাকিস্তানের নির্দেশে। ভারতের সাথে যুদ্ধ করবে হাস্যকর বিষয়। ভারতকে আমাদের, আমি কি ভারতের সমপর্যায়ে? এইগুলো হচ্ছে আঙ্গুল দেওয়া, পাছায় যে আঙ্গুল দেয় না, এটা আঙ্গুল দিতে হয়। কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে দুইটি তারায় বিভক্ত, একটি অ্যান্টি ভারত, সেটা পাকিস্তান আমলে চলে, সব অ্যান্টি ভারত রাজনীতি মারা গিয়েছে, মায়ের খেয়েছে সব সময়। বঙ্গবন্ধু 54 নির্বাচনের সময় ওনার বিরুদ্ধে সেই মৌলানা শামসুল আলম ভারত জিকির তুলেছিলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, জিততে পারেননি, কোন সময় এরা জিততে পারেনি। এই যে জুজুটা বাংলাদেশের রাজনীতি আরো দুইটা বিভক্ত, একটা হলে মুক্তিযুদ্ধের পক্ষে, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে যদি ভারতকে কথা গালি না দেয়, ভারতের বিরুদ্ধে কথা বলার তো সবাই এখন মাঠে, কি ভারতের বিরুদ্ধে পক্ষে কথা বলার কেউ আছে? না বামরা আছে, না ডানরা আছে, না মধ্যপন্থীরা আছে। জঙ্গিরা তো অনবরত কথা বলেই যাচ্ছে। একটি পক্ষ, পুরা পক্ষ ভারতের বিরুদ্ধে গিয়েছে, প্রধান উপদেষ্টা পর্যন্ত। এই যে হাই কমিশনার গেলাও, এগুলো হচ্ছে কিছুই না। ওই যে কথা আছে না, তলে পইরাও বলে দিব নাকি, এইটা হচ্ছে অবস্থা। পুলিশ কেন আটকায়? এদেরকে যেতে দেওয়া উচিত। যাক না ভারতীয় হাই কমিশনারে,
পুলিশ আটকায়, কারণ ওইখানে শক্তিটা দেখাইতে চায়, বাহাদুরি দেখাইতে চায়। হাদিটা কে? হাদিরা কে? হাদিকে কেন্দ্র করে আজকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ওরা। হাদিরা কে? হাদি কি শিখাইছে আমাদেরকে? এই জেনারেশনকে হাদি কি শিখিয়েছে? শাহ বছর কিছু শিখিয়েছে আমাদেরকে সে? আমরা কি, আমাদের সন্তানরা কি শিখতেছে আজকে? মব শিখতেছে। গত 15 বছর মাস যখন শিক্ষা ব্যবস্থা আছে, কোন বিশ্ববিদ্যালয় চলতেছে, কোন কলেজ চলতেছে? কিছুই চলে নাই। এটা আমাদের কপাল, আমাদের শিক্ষা। আমরা শিক্ষা নেই 71 সালে, আমরা শিক্ষা নেই বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আমরা শিক্ষা সেটা নেইনি। শিক্ষা নিলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। না নিয়েছে বা আমরা, আওয়ামী লীগ তো, আওয়ামী লীগের দায় আওয়ামী লীগ এড়াইতে পারে না। আজকে আমি আওয়ামী লীগ করি না, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আজকের পরিস্থিতির জন্য প্রথমে আওয়ামী লীগ দায়ী, তারপরে বামরা দায়ী। কারণ তাদের, আমি দেখেছি কিভাবে মুজাহিদুল সেলিম এন্টি আওয়ামী লীগ হয়েছে 91-এ, আমি দেখেছি সেটা। সেই বামরা মিলে আজকে সবাই রাজাকার হয়ে গিয়েছে। ওনারা বলতো না শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, চেতনার ব্যবসা করেন। আজকে এক আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনা বলো কে এই স্বাধীনতার রক্ষা কবচ হবে? যতই দুষ্টাক শেখ হাসিনার, আজকে বামরা দাড়ি পাল্লার সাথে মিটিং এ বসে না, কিন্তু শেখ হাসিনার সাথে বসা যাবে না, কারণ শেষ স্বৈরাচার। আজকে ইউনুসের সাথে ওরা গত 1 বছর বসে নাই। ওরা ইউনুসের যে বড় স্বৈরাচার কেউ আছে আজকে কোনো সাংবাদিক কথা বলতে পারে? এই আনিস আলমগীর, আমি খুব খুশি হয়েছি। পাশায় আরো আঙুল দেখারে, পাশায় ডিম দেখ কয়েকটা। এই পান্নাকে ধরছিল না, পান্নাকে দেওয়া উচিত ছিল, আরো মাসুদ, সবাইকে দেওয়া উচিত। কারণ আমি কেন বলতেছি আমরা, আমার কথা শেষ, আমি দুঃখে বলতেছি ওরা লাল পতাকা উড়ায় নাই, তাদের শেখ হাসিনা অপরাধ। লাল পতাকা উড়াইলেই যে আপনার, না না, আমি না না, শেখ হাসিনা আমরা সেসব বলেছি যে এই ষড়যন্ত্র কোটা আন্দোলন না, এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা বলেছি সেইটা। উনারা কেন, তা আমার আসম আব্দুর একটা কথা মনে পড়ে যায়, যে আসম আব্দুর যখন বাংলা টিভি হয়, সেই সময় একটা লন্ডনে বাংলা টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল। সে বলেছিল গরু 100 হাত দূর দেখে, মানুষ দেখবে আরো 1000 হাত দূর, রাজনীতিবিদ দেখবে আরো দূরে। আজকে কেন আমরা ওনারা বুঝতে পারে নাই? এখনো শেখ হাসিনার ফাঁসির হুকুমে খালেদের সাথে ওরা সন্তুষ্টি প্রকাশ করে। আমি শেখ হাসিনাকে, আমি ভুল ছিল, ওনার ভুল ছিল, উনি একজন প্রধানমন্ত্রী, দেশের প্রশাসক, ভুল থাকবেই। আমাকে বৃহত্তর চিন্তাটা করতে হবে। যুদ্ধবাদীর বিচার কি না করেছিল না আর কেউ করেছিল? সেই আমি কেন বলতেছি, বলতে দেন, আমি বলতেছি আজকের যে অবস্থা, আমি আপনার আজকের যে অবস্থা কেন দাঁড়াইলো এটা, কেন আজকে বুদ্ধিজীবীদেরকে ভারত হত্যা করেছে, এই কথা বলার সাহসটা পায় কোথায়? পায় কোথায় আজকে? আজকে আমি দেখলাম মুনির চৌধুরীর ছেলে বলতে যে পাকিস্তান হত্যা করে নাই তার বাবাকে। কে হত্যা করেছে? আওয়ামী লীগ হত্যা করেছে, বামরা হত্যা করেছে। কে হত্যা করেছিল ওদেরকে? এইগুলো শুনতে এখন ভালো লাগে। আমি একটু সামাদ ভাইকে যাবো, আমি একটু আসি। সামাদ ভাই আসলে আমি সামাদের কথা আরো শুনতে যাই। আমি আসলে আপনার কথাগুলো কেন জানি বারবার আসতেছে না পরিষ্কার হয় আমার কাছে। এনিওয়ে, আপনার নেটওয়ার্ক সমস্যা সম্ভবত। আমি সামাদ ভাই যাবো। সামাদ ভাই, আমরা এই বিতর্কে যাব না। আজকে যে বিতর্কগুলো আসলে প্রতিটা টক শুতে, আমি আজকে যেটা বলছি, আজকে যে ওই যে এই যে পরেশ বড়ুয়া, এগুলা তো আমি আবার যখন আসলো কথাটা, আমি যেটা বলতে চাচ্ছি, আজকে যে অবস্থা দাঁড়াইছে, গত জিয়াউর রহমানের আমলে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা হয়েছিল, এই সন্তুলার মারা শান্তির বাহিনী কেন করেছিল? জিয়াউর রহমান ওইখানে কিছু মানুষ নিয়ে বসাইছে, তাদের জায়গায় জমি দখল করিয়েছে, একটি কারণ। তারপরে ওই সময় থেকে শুরু হয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া বাংলাদেশে। ভারতের পাশে আঙুল দেওয়া, আমি শব্দটা ইউজ করছি, আঙুল দেওয়া শুরু হয়। তারপরে পরেশ বড়ুয়া 10টা কস্ত্র কার আমলে হয়েছিল? বিএনপির আমলে হয় নাই, দিকে আওয়ামী লীগের আমলে হয়েছে। ভারত তার নিরাপত্তার কথা চিন্তা করবে। আজকে রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করলো? 2টি কারণ, মাত্র 2টি কারণ। আজকে
সেটা একনলেজ করতেছে ট্রাম্প। দুইটি কারণটা কি, এক, নেটো যদি ইউক্রেনে চলে আসে আমার নিরাপত্তার হুমকি হবে, আমি সেটা হতে দিতে পারি না, এই তো। দুই, ডনবাস এলাকায় যে মানুষগুলো, বেশিরভাগ মানুষ হচ্ছে রুশ ভাষাভাষী, তারা যখন নিগৃহীত হয় তো রাশিয়ার মধ্যে আনরেস্ট হয়, সেটা আমাকে দেখতে হবে। আজকে আমরা যেমন শুনবো, আমরা শুনবো আমরা একটু সুজন ভাই কাছে যাই। আমাকে এই জিনিসটা একটা শেষ করি, আমি বললাম আপনি যে আজকে একই কারণ, আজকে ভারত যদি তার নিরাপত্তার প্রশ্নটা জড়িত থাকে সে চুপ বসে থাকবে না। একইভাবে যদি ভারতের সংখ্যালঘুরা নিগৃহীত হয়, তাই যেমন প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে বলতে শুনেছি আমি কালকে না পরশু, এদেরকে নিয়ে এই দেশে ও সংখ্যালঘুরা যদি নিগৃহীত হবে তখন ভারতের সংখ্যালঘুরা চুপ বসে থাকবে না। একই রক্ত তো ওদের বহন করতেছে, ওরা একই রক্ত বহন করতেছে না, আপনি আত্মীয় স্বজন ওইখানে আছে না, সুতরাং এইটা সমস্যাটা হয়। ভারত তো সে চুপচাপ বসে থাকতে পারবে না। 3 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি ভারতকে দায়ী করবেন, বুদ্ধিজীবতার জন্য ভারতকে দায়ী করবেন, 7 সিটা আলাদা করে দিবেন, ভারতীয় হাই কমিশনার উঠিয়ে দেবেন। কই হাদিকে কে গুলি করেছে কোন প্রমাণ ছাড়াই বলতেছেন সে ভারতে চলে গিয়েছে, ভারতে আশ্রয় দিয়েছে। যখন বলবেন ভারত কি চুপচাপ বসে থাকবে নাকি? সুতরাং আর ভারতের সাথে আমরা কতটুকু লড়তে পারবো? নিজের ওই যে গ্রাম এক ধরনের মহিলা আছে না, পায়ে পা দিয়ে ঝগড়া করে, আমাদের অবস্থা ওটা তাই। জর্জ মিয়া নাটক সাজানো হয়েছিল। আমি কেন জানি হাতির হত্যাকাণ্ডের চেষ্টার পেছনে সেই কাহিনীটাই খুঁজে বেড়াচ্ছি। ভারত নিয়ে এসেছে, যেভাবে শেখ হাসিনা গ্রেনেড নিয়ে এসেছিলেন, অথবা ভারতে কে পালিয়ে আজকে যখন হাদির বাপকে গ্রেপ্তার করছে, যাকে তাকে গ্রেপ্তার করতেছে, হাদিনা ইয়ার যে শুটারের, সকল শুটারের। আমি খুব আসতেছি ভারত আক্রমণ করবে কি করবে না, আমি দর্শকদের একটা দুইটা মিনিট অপেক্ষমান রেখে আমি সামাদ ভাই প্রাসঙ্গিক কথাটাই বলতে চাচ্ছি, ওনার সাথে সুর মিলিয়ে বলতে চাই। শেখ হাসিনাকে 5 আগস্টে যে এই বা ওই যে জুলাই আন্দোলন যেটা হলো, তার অন্যতম একটা দাবি ছিল বিএনপি সহ সবার, যে শেখ হাসিনা অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেন নাই বলে আমরা খেপলাম, আমরা ক্ষমতাও যেতে চাই, আমরাও তো রাজনীতি করি। এবং হামাদ ভাই কিন্তু একই কথাই বললেন, সবারই কিন্তু একই উদ্দেশ্যে। আসলে বঙ্গবন্ধু তার আসন লিখেছেন একটা রাজনীতির উদ্দেশ্যই তাকে ক্ষমতায় যাওয়া। এখন তখন শেখ হাসিনা কিন্তু আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন নাই, উনি দরজা খুলে রেখেছিলেন, তবে এমন ভাবে রেখেছিলেন আসতে হইলে ওইটা মেনেই আসতে হবে। ইউনূস যেটা করলো বা বিএনপি যেটা পরে তারা দাবি করলো 6 মাস আগে চিঠি শেখ হাসিনাকে প্রথমেই তো অন্তর্বর্তী নির্বাচনের বন্ধ করে দিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এখন যে নির্বাচনটা আপনার দেখতেছেন, যারা মনে করেছেন শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়নি, সেই ক্ষেত্রে আজকে যে নির্বাচনটা সবাই মনে করতে, যদিও সবাই মনে করতেছে হবে না, এখনো সবাই মনে করতেছে সেই নির্বাচন তো অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, সেটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এবং 50% সব মিলাইয়া আওয়ামী লীগ 14 দল জাতীয় সব মিলাইয়া 50% লোককে আপনি আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন। তাই সেই ক্ষেত্রে আজকে যারা বিএনপির জুটে ছিলেন অথবা সহযোগী ছিলেন, বাম সহ সবাই বিএনপির সাথে মিটিং করতেছেন, তারা কি বিএনপিকে এই কথাটা তাদের সাহস নাই বুঝলাম, তারা কি বিএনপিকে এই কথাটা বলতে পারবেন যে আমরা শেখ হাসিনা যে অপরাধ করেছেন, যে কারণে তাকে আমরা হটিয়েছি, সেইটা আমরা করতে চাই না, আমরা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নির্বাচন চাই। তবে আমি তাদের মতো সুরেই বলতে চাই, আমি যারা অপরাধ করেছে তাদের বিচারও চাই। তার মানে রাজনীতি করতে পারবে না সেটা ঠিক না। এই উত্তরটা দিলাম। আপনি যে বলছিলেন আপনারা এই দাবিটা তুলতে পারেন কিনা দেখেন। এখন আসি ভারতের প্রশ্নে। জয়প্রকাশ কয়েকদিন আগে একটি কথা, ভারতের সেনাপ্রধান কোনোদিন রাজনৈতিক ব্যাপারে কথা বলেন না, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে 2-3 বার বলেছেন উনি, আমরা একটি রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক স্থাপন করব। জয়প্রকাশ সর্বশেষ একটা কথা বলেছেন। জয়প্রকাশ ভারতের পররাষ্ট্র, বাংলাদেশে সেই হেলাফেরা করা পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র উপদেষ্টা নন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে খেয়াল করতে হবে। জয়প্রকাশ বলেছেন যে আমরা শুনেছি শেখ হাসিনার বিরুদ্ধে একটা অন্য অভিযোগ ছিল,
যে উনি অন্তর্ভুক্ত বলে নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করেননি। আজকে আমরা সেই নির্বাচনটা দেখতে চাই। আমরা দেখব সেই রকম নির্বাচন হয় কিনা। মারাত্মক কথা কিন্তু, শুধু ভারত নির্বাচন যদি নয় হোক সেটা দেখবে। এর আগ পর্যন্ত কোনো অ্যাকশনে যাবে না, পরে যাবে। ভারত বাংলাদেশ যুদ্ধ হবে কিনা, যুদ্ধের সম্ভাবনা আমি দেখি না এই মুহূর্তে। কারণ ভারত মশা মেরে হাত কারা করবে না। ভারত এখন আন্তর্জাতিক রাজনীতি, আজকে বিসটেক, তারপরে ব্রিক্স, আজকে রাশিয়া, চায়না, ভারত, তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের সব ভারত মাঝামাঝি হইল, সবাই মিলে কিন্তু একটা জিনিস চাচ্ছে, বিশেষ করে চায়না এবং রাশিয়া। আপনি জানেন সামন্ত ভাই যে একসময় রাশিয়া এবং চায়নার দ্বন্দ্বের কারণে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ভাঙতে পেরেছিল, ভারতের সাথে দ্বন্দ্ব হয়েছিল। আজকে চায়না এবং রাশিয়া একজুট, তারা পশ্চিমাদেরকে আর বিশ্ব শাসন করতে দিবে না, যার কারণে আজকে ব্রিক্স হয়েছে। সেইখানে মোদির ভূমিকা আছে। ভারত হেলাফেলা দেশ না। ভারত যদি ভারত যদি উপর থেকে সবাই মিলে প্রস্রাব করে, এত কোটি মানুষ, এই দেশ ভাসিয়ে দিবে যদি প্রস্রাব যদি করে। শুধু এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে হাদিকে কেন্দ্র করে যে ঘটনা যেদিন তফসিল দেওয়া হলো। আমার শেষ কথা আমি শেষ করতে চাচ্ছি এই প্রসঙ্গটি। হাদিকে যেদিন গুলি করে তার আগের দিন কিন্তু তফসিল দেওয়া হয়েছিল। আমরা সবাই মনে করি এবং এখনো সবাই মনে করতে যে ইউনূস নির্বাচন দিবে না, তার লক্ষণ। এই সবগুলা করা হচ্ছে ভারতকে আঙ্গুল দেওয়া, হাদি কেন্দ্রিক এই বিভিন্ন বিষয়গুলোর জন্য। এই বিএনপির এক প্রার্থী নমিনেশন প্রত্যাহার করা, সবকিছু মিলিয়ে যে পরিবেশটা, বা এই ভারতের হাই কমিশন আক্রমণ করা, আন্দোলন করা, মারামারি করা, সবকিছু মূল উদ্দেশ্যটা হচ্ছে এমন একটা পরিবেশ ক্রিয়েট করা যে পরিবেশে বলবে এই পরিবেশে নির্বাচন হয় না। এবং নির্বাচন যাতে না হয়, যদি আপনি পাকিস্তান আমলের রাজনীতিকে এ পর্যন্ত দেখেন, যদি জনগণের সরকার না থাকে তখনই জঙ্গিদের উত্থান করে। জঙ্গিরা কোনোদিন নির্বাচন চায় না। তালেবান দেখেন, বিভিন্ন দুনিয়ার সব জায়গায় দেখেন, জঙ্গিরা কোনোদিন একটি নির্বাচিত সরকার চায় না, এবং জামাতও সেটা চায় না, তাদের সাংগঠনতান্ত্রিকভাবে সেটা চায় না। যদিও আজকে কালকে দেখলাম একজন গিয়া বলতেছে, জামাতের এক প্রার্থী গিয়া বলতেছে, আমি যদি জিতি আপনাকে নিয়ে উমরায় যাব। বলতেছে ওরা মুখে এই নির্বাচন করতে, আসলে ওরা নির্বাচন চায় না। সুতরাং সব হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। ইউনূস ক্ষমতা ছাড়বে না, ইউনূসের সরকার ছাড়বে না, এই গদির আরাম কেউ ছাড়তে চায় না। ইউনূস ম্যাটিকুলাস প্ল্যান করে এসেছে, এমনিতে না ভাই, এসেছে আমাদের সবার চোখে ধুল দিয়ে এসেছে, এবং সে নির্বাচন করতে চায় না। ভারতের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করে যুদ্ধ হবে কি, যুদ্ধ হবে না। কালকেই দেখবেন কিভাবে এই দেশ থেকে ইউনূস তার প্রতিনিধি গোপনে পাঠায় দিল্লিতে, পা ধরার জন্য পাঠাবে কালকেই।